আমাদের স্কুলের আজকের এই ভিডিওটাতে মানুষের যে প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম দিকের যে টিউটোরিয়ালটা আমি আপলোড করেছিলাম সেখানে প্রাথমিকভাবে ব্যাখ্যা করেছিলাম যে প্রতিরক্ষা স্তরগুলা কীরকম। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। সো আমরা এগুলোকে ডিফেন্স লেয়ার বলেছিলাম। তোমাদের যদি মনে থাকে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স এবং থার্ড লাইন অফ ডিফেন্সগুলো কোনগুলা, সেক্ষেত্রে তোমাদের যদি একটু মনে থাকে ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে আমরা বলেছিলাম ইননেট ইমিউনিটি বা সহজাত প্রতিরক্ষা, ইননেট। আর থার্ড লাইন অফ ডিফেন্সে যেখানে একটু স্পেসিফিক হয়, মানে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি। তোমরা নিঃসন্দেহে অ্যান্টিবডি সম্পর্কে কিছুটা হলেও জানো, যদিও আমি একটা ডিফারেন্ট ভিডিও আপলোড করব অ্যান্টিবডির স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে, টাইপস নিয়ে। কারণ এই পুরো চ্যাপ্টারটাকে একটু মানে গুছিয়ে সাজিয়ে তারপর পড়তে হবে, কারণ এখানে অনেক বিচিত্র বিষয়গুলো আছে যেগুলোকে বোঝার জন্য প্রথম দিকে যা পড়েছো সেটার সাথে পরবর্তীতে যা পড়ছো সেটাকে মিলাতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখো, এই ভিডিওটাতে যে টাইটেলটা সেটা হচ্ছে অর্জিত এবং সহজাত প্রতিরক্ষা, মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে ইননেট ইমিউনিটি বলতে আমরা কি বুঝি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলতে আমরা কি বুঝি। আমি কিছু জিনিস লিখেছি বোর্ডে, যেগুলো অলরেডি বইয়ের মধ্যে আছে। আমি আবারও বলছি যে এই অধ্যায়টাতে আসলে বইয়ে যতটুকু আছে এতটুকু দিয়ে পড়েই শেষ করা যাবে না। এখানে আরও একটু সেন্স, আরও একটু ইনফরমেশন কাজে লাগাইতে হবে। ইনেট ইমিউনিটি হচ্ছে বা সহজাত প্রতিরক্ষা হচ্ছে যেটা জন্মের পর থেকেই শুরু হয়, বা মানে জন্মের সময় থেকে অ্যাকচুয়ালি শুরু হয় এবং এটা সারা জীবন মানুষের দেহে থাকে। ইটস কাইন্ড অফ জেনেটিক পাওয়ার, জেনেটিক ইমিউনিটি। সো এই যে জেনেটিক ইমিউনিটি মানে শিশু অবস্থাতেই বা একটা মায়ের দেহে শিশু যখন তৈরি হচ্ছে তখন তার বডিতেই যে প্রতিরক্ষা ব্যবস্থাটা শুরু হয়, যেটা রোগ আক্রমণ করার আগে বা রোগাক্রান্ত হওয়ার আগেই জীবের দেহে বা মানুষের দেহে শুরু হয়, সেটার নাম হচ্ছে ইনেট বা সহজাত প্রতিরক্ষা। শব্দটার নাম কি? সহজাত, ইননেট, নেট বাচ্চা, ইন মানে হচ্ছে ভিতরে, অর্থাৎ এটা জীবের ভিতরে স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে, এই জন্য এটার নাম ইননেট ইমিউনিটি। যদি এটার নাম হচ্ছে প্রতিরক্ষা বা ইমিউনিটি। আমরা পড়েছি মানে প্রতিরক্ষা বলতে কি বোঝায়। আমাদের একটা দেহ আছে, এই দেহের মধ্যে যে কোষগুলো আছে সেই দেহ কোষগুলো তার ফাংশনগুলো করবে, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি চালাবে। এই এখন যদি কোনো ধরনের জীবাণুর আক্রমণ হয় তাহলে সেটাকে প্রতিরোধ করবে। তো প্রতিরোধের বিভিন্ন তরিকা আছে, কারণ যেই জীবাণুটা আমাদেরকে আক্রমণ করছে সেই জীবাণুর মধ্যে ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, প্যারাসাইট থাকতে পারে। তো এই যে বিচিত্র ধরনের জীবাণুর বিরুদ্ধে আমাদের শরীরকে ঠিক ওইটাকে প্রতিরোধ করার জন্য এক ধরনের সিস্টেম মেনটেন করতে হয়। এই কারণে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঠিক জন্মের আগে থেকে যেটা শুরু হবে, জেনেটিক, মানুষের বডিতে থাকে, এটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। আর এটা হচ্ছে অর্জিত, নাম দেখেই বোঝা যাচ্ছে এটা অ্যাকিউরেট, মানে এটা অ্যাচিভ করতে হবে, এটা অ্যাডপ্ট করতে হবে। এই প্রতিরক্ষা হচ্ছে রোগাক্রান্ত হওয়ার পরে বা সহজে যদি আমি হিসাব করি যে এই প্রতিরক্ষাটা অন্য আরেকটা জীবের যে অ্যান্টিবডি সেই অ্যান্টিবডিটা গ্রহণ করব। আরও যদি স্পেসিফিক করে বলি, এই ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে যে অ্যান্টিবডি কাজ করবে সেটা, বা জীবাণুর বিরুদ্ধে যে প্রক্রিয়াটা চলবে সেটা দেহের কোষগুলোই সৃষ্টি করে, অর্থাৎ নিজের দেহই যেই প্রতিরোধ ব্যবস্থাটা তৈরি করে সেটা হচ্ছে সহজাত। আর অন্য আরেকটা প্রাণীর দেহ থেকে বা অন্য কোনো পশুর দেহ থেকে অ্যান্টিবডি নিয়ে এসে সেইটা বডিতে যদি পুশ করে দেওয়া হয় বা সেই প্রতিরোধ ব্যবস্থা যদি করা হয় তাহলে সেটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। যেমন একটা কথা বলি, খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। বাংলাদেশ ফুটবল দলে 11 জন প্লেয়ার। এখন এমন যদি হয় যে ডেনমার্কে বা জার্মানিতে বা সুইজারল্যান্ডে বাংলাদেশ বংশোদ্ভূত কোনো নাগরিক থাকে, বাংলাদেশের পিতামাতা, কিন্তু বাচ্চা বাংলাদেশে হওয়ার পরে সে বিদেশে চলে গেছে এবং বিদেশে থাকার পরে সে ওখানে অনেক ভালো ফুটবল খেলছে। এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের যদি 6 জন ঠিক দেশে বড় হয়েছে, দেশে ফুটবল শিখেছে এরকম থাকে, আর বাইরের 5 জন, যে 5 জন দেশি কিন্তু দেশের বাইরে ছিল, ওরা আসছে,
এখন 6 আর 5 মিলে 11 জনের একটা ফুটবল টিম, সবাই বাংলাদেশের সিটিজেনশিপ, কিন্তু কেউ বড় হয়েছে দেশে অর্থাৎ দেশের মাটিতে, আর কেউ বড় হয়েছে বিদেশের মাটিতে। এখন একসাথে আসার পরে একটা টিম হলো, এবার তারা খেলাধুলা শুরু করলো, কারণ এবার বোঝা যাচ্ছে যে 11 জনই পারফেক্ট প্লেয়ার। ঠিক একই রকম ভাবে আমার দেহে যখন দেহের নিজের জীবাণুর বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, সেটা ইনেট, আর যদি বাইরে থেকে নিয়ে আসতে হয় অ্যাকিউরেট। এবার হিসাবটা হচ্ছে এই সহজাত প্রতিরক্ষাটা অ্যাকচুয়ালি কয় ধরনের। আমরা এটাকে সিম্পলি 3টা টাইপসে ভাগ করতে পারি। খুব ছোট্ট করে বলছি, এটা আমি আগেও আলাপ করেছি। এটা হচ্ছে স্পেসিস ইমিউনিটি, হ্যাঁ, স্পেসিস ইমিউনিটি, ইভেন রেশিয়াল ইমিউনিটি, ইভেন ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। এগুলো বইয়ের মধ্যে আছে, কিন্তু কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে স্পেসিস ইমিউনিটি হচ্ছে এক এক প্রজাতির প্রাণীর মধ্যে এক এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। সো প্রজাতি ভেদে প্রাণীর বা জীবদেহের যে প্রতিরক্ষা, সেটার নাম হচ্ছে স্পেসিস ইমিউনিটি। রেশিয়াল ইমিউনিটি মানে হচ্ছে একই প্রজাতির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যেই প্রতিরক্ষা ব্যবস্থা সেটা। আবার একই জায়গার জিওলজিক্যাল বা জিওগ্রাফিক্যাল কন্ডিশন সেম, একই জায়গা থেকে উৎপন্ন, একই জায়গায় বসবাসকারী, একই ঘরে বসবাসকারী দুইটা মানুষের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিরোধ ব্যবস্থা থাকতে পারে। একজন খুবই হাইপার অ্যাক্টিভ, আরেকজন খুব হাইপার অ্যাক্টিভ না, এমন হতে পারে। সো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। তাহলে খুব স্বাভাবিক হিসাবে আমি যদি বলি, সহজাত প্রতিরক্ষা 3টা ভাগে ভাগ করা যায়। কি? একটা হচ্ছে প্রজাতিগত, মানে এক এক প্রজাতির এক এক ধরনের ইমিউনিটি। সেকেন্ড হচ্ছে রেশিয়াল, একই প্রজাতির বিভিন্ন গোত্রের মধ্যে ইমিউনিটি। ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত ইমিউনিটি, এটা কমপ্লিটলি জেনেটিক। কিছু কিছু মানুষ জেনেটিক্যালি অনেক বেশি হাইপার অ্যাক্টিভ থাকে, অনেক বেশি পরিমাণে ইমিউন থাকে। এটা কিসের উপর ডিপেন্ড করে? যেমন খুবই এক্সপেরিমেন্টাল বলা যায়, একই মায়ের 2 জন সন্তান যদি 2 জন 2 ভাবে বড় হয়, তাহলে 2 জনের 2 ধরনের ডেভেলপমেন্ট হবে। সো এই জিনিসগুলো নেচারাল, এই কারণে এটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। তো এখন এই সহজাত প্রতিরক্ষা কিভাবে কাজ করে? এই সহজাত প্রতিরক্ষা, এই যে 6টা পয়েন্ট আছে এখানে, 1 2 3 4 5 6, এই 6টা পয়েন্টকে সহজে চিন্তা করা যায়, সহজে। কিন্তু অ্যাকচুয়ালি ইনেট ইমিউনিটির ব্যাখ্যা বিশাল। তুমি একটু খেয়াল করো, প্রতিবন্ধক, এটাকে ইংলিশে বলে ব্যারিয়ার্স। তাহলে আমাদের দেহে কি কি ব্যারিয়ার্স আছে একটু মনে করে দেখো তো। আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি কি ছিল? আমাদের নাকের লোম, আমাদের শ্বসনতন্ত্রের সিলিয়া, কানের মধ্যে যে তৈলাক্ত পদার্থ আছে, এরপরে আমাদের স্কিনের মধ্যে সিবিএসিয়াস গ্ল্যান্ড অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড আছে। এই যে আমাদের ব্যারিয়ার, বডির মধ্যে যে ব্যারিয়ার, সেটা ফিজিক্যাল হোক কেমিক্যাল হোক, 2 ধরনের ব্যারিয়ারই কিন্তু প্রাথমিকভাবে জীবাণুর প্রতিরোধে কাজ করছে। সুতরাং এটা একটা ইনেট, এগুলো জন্মগত মানুষের থাকে। নাকের লোম, কানের মধ্যে তৈলাক্ত পদার্থ, এই স্কিনের মধ্যে এই ঘর্মগ্রন্থি এবং সিবিএসিয়াস গ্ল্যান্ড, এগুলা, তারপর হচ্ছে স্টোমাকের ভিতরে যে অ্যাসিড থাকে, কেমিক্যাল ব্যারিয়ার, এগুলো কিন্তু ইনেট, জন্মগত। প্রদাহ, এই প্রদাহ সিস্টেমটা কি? যদি কখনো ইনফেকশন হয়, তখন মাস্ট সেল যেগুলো থাকে, সেই মাস্ট সেলের কার্যকারিতায় বা তৎপরতায় আমাদের বড় বড় 2টা লিডার থাকেন আমাদের বডিতে, যেমন হচ্ছে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। তোমরা নাম শুনেছ। নিউট্রোফিল এগুলো হচ্ছে এক ধরনের শ্বেতরক্তকণিকা। ম্যাক্রোফেজ যেটা মনোসাইট থেকে তৈরি হয়। সো মনোসাইটটা বড় হয়ে গেলেই ম্যাক্রোফেজ হয়ে যায়। সো এই ম্যাক্রোফেজগুলো কি করে? তখন ওই জায়গার মানে রক্তের প্রবাহটা বাড়ায় দেয়। সুতরাং সেখানকার তাপমাত্রা বেড়ে যায়, রক্তের প্রবাহ বেড়ে যায়, ফুলে যায়। তারপরে হচ্ছে ওইখানে ওই কোষগুলো যখন একত্রিত হয়ে একটা পেইন সৃষ্টি করে, এই সামগ্রিকভাবে এটাকে ইনফ্লামেশন বলে, যেটার বাংলা হচ্ছে প্রদাহ। এগুলো সবই কিন্তু ইনেট। কমপ্লিমেন্ট হচ্ছে অনেক ধরনের প্রোটিন, অলমোস্ট 20 ধরনের প্রোটিন। ওই যে আমি তোমাদের উদাহরণে বলেছিলাম যে স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার যদি থাকে, যারা হচ্ছে ওই জীবাণুর সাথে যুক্ত হয়ে ম্যাক্রোফেজ অথবা লিম্ফ, মানে ম্যাক্রোফেজ এবং হচ্ছে নিউট্রোফিল, এদেরকে চেনাবে। এই যে ডেনড্রাইটিক সেল, এদেরকে চেনাবে যে এইটা হচ্ছে একটা ফরেন বডি, মারতে হবে। এই যে চিনিয়ে দেওয়ার কাজটা কমপ্লিমেন্ট করে।
আবার ইন্টারফেরন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন বা এক ধরনের কেমিক্যাল রেসপন্স, যে কোনো জীবাণু যদি বা ভাইরাস যদি কোনো আমাদের দেহকোষকে আক্রান্ত করে, তখন সেই দেহকোষ থেকে ইন্টারফেরন নামে এক ধরনের কেমিক্যাল সিক্রেশন হয়, যেটা আশেপাশের কোষগুলোকে অ্যাওয়ার করে এবং মাস্ট সেলের সহযোগিতায় নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজকে মানে আমন্ত্রণ করে, সো দ্যাট দে নো দিস ইজ সামথিং ফরেন পার্টিকেলস, যে এই জীবাণুটা বা এই ভাইরাসটা বডিতে ইনফেক্ট করেছে। সুতরাং ইন্টারফেরনের মাধ্যমে সহজাত প্রতিরক্ষা হচ্ছে, হুইচ ইজ সিম্পলি এগুলো হচ্ছে বাই বার্থ। এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, যেটাকে আমরা সহজাত মারণ কোষ বলি, এই যে লিম্ফোসাইটিক কোষগুলা বা লিম্ফোসাইট জাতীয় কোষগুলা, এই কোষগুলো মানুষের সহজাত প্রতিরক্ষার অন্তর্ভুক্ত। এছাড়া কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়া আমাদের বডির জন্য ভালো, ইকোলাই ব্যাকটেরিয়ার নাম শুনেছ। এছাড়াও মহিলাদের বা মেয়েদের ভ্যাজাইনাতে যে কিছু ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়ার কারণে জীবাণুর কিছুটা সহজাত প্রতিরোধ বা প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি হয়। সো এই যে 6টা পয়েন্ট, আমি একদম বইটাকে চিন্তা করে বলছি, কিন্তু ইনেট ইমিউনিটির ব্যাখ্যা আরও অনেক জটিল। তোমরা জাস্ট ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তোমরা যদি আরেকটু ডিপ ডিগিং করতে চাও তাহলে একটু গুগল করতে পারো, গুগল করে দেখো যে এখানে আরও অনেক ডিটেইলিং আছে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কোষ কিভাবে চেনে, ম্যাক্রোফেজ কিভাবে চেনে যে এটা একটা ফরেন পার্টিকেলস, বা এই প্রতিবন্ধকগুলো কিভাবে প্রতিরোধ সৃষ্টি করছে। সো দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স, বাট কমপ্লিমেন্টের ক্ষেত্রে কোন কোন প্রোটিন, এই প্রোটিনগুলো কিভাবে একজন আরেকজনকে হেল্প করে, একটা প্রোটিন যখন আইডেন্টিফাই করতে পারে তখন সে আরেকটা প্রোটিনকে সংকেত দেয়, তো এই সংকেতগুলো কিভাবে অ্যাকচুয়ালি হয়। সো এখানে আসলে অনেক অনেক কথা। সো এই 6টা পয়েন্টকে একটু মাথায় রাখো, যে ইনেট ইমিউনিটিটা কি জিনিস। সহজ কথায়, জন্মের সময় যেটা সৃষ্টি হচ্ছে, জন্ম থেকে যেটা চলবে আজীবন, এবং সেটা স্বাভাবিকভাবেই সহজাতভাবেই একটা মানুষের দেহে থাকে, এটা হচ্ছে ইনেট ইমিউনিটি। তাহলে এবার একটু যাই যে ইমিউনিটিটা মানুষকে অর্জন করতে হয় সেটা কেমন। এটা অ্যাকচুয়ালি 2 ধরনের। কেমন? একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। এইটা আবার কি জিনিস? এই সক্রিয় বা অ্যাক্টিভ ইমিউনিটি যেটা, এটা মানুষের দেহের ভিতরেই তৈরি হবে, মানে দেহ কোষ তৈরি করবে। অ্যাক্টিভ ইমিউনিটি এটা যদিও অ্যাকিউরেট, বাট অ্যাক্টিভ ইমিউনিটিটা হচ্ছে যেটা মানুষের কোষ তৈরি করবে, অর্থাৎ এটা বাইরে থেকে আনতে হবে না। বাট এই যে অক্রিয় যেটাকে বাংলায় অক্রিয় বলে, অ্যাকচুয়ালি এটা প্যাসিভ ইমিউনিটি। এই প্যাসিভ ইমিউনিটিটার যে অ্যান্টিবডি, এটা বাইরে থেকে আনতে হয়। সো বাইরের কোনো অংশ থেকে যেটাকে ইনপুট দিতে হয় বডিতে, সেটার নাম হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তাহলে অর্জিত প্রতিরক্ষা 2 ধরনের, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি? যেই প্রতিরোধ ব্যবস্থা বা যে অ্যান্টিবডিটা বডি তৈরি করবে, মানে মানুষের দেহ তৈরি করবে, নিজের দেহে তৈরি হবে, সেটা অ্যাক্টিভ। আর যেটা আরেকটা দেহে তৈরি হবে, সেখান থেকে আনতে হবে, এটার নাম হচ্ছে প্যাসিভ। এবার অ্যাক্টিভ ইমিউনিটির আবার 2টা পার্ট আছে, একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল, মানে প্রাকৃতিক, কৃত্রিম। তাহলে এখানে আমি বলতে পারি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, 4টা ভাগ। তাহলে বেসিক ডিফারেন্স কি? ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি যেটা, এই ইমিউনিটিতে যে অ্যান্টিবডিটা উৎপাদন হচ্ছে বেসিক, সেই অ্যান্টিবডিটা উৎপন্ন করবে বডির সেল, নিজের সেল, হিউম্যান বডির ওন সেল। ওকে, এটা অ্যান্টিবডি। যদি আমরা অ্যান্টিবডিকে ওয়াই সাইন হিসেবে চিহ্নিত করি, অ্যান্টিবডির স্ট্রাকচারটা আমরা এটা ব্যাখ্যা করব আসলে এখানে কি কি জিনিস থাকে। এখানে সিম্পলি তোমরা জানো যে এখানে একটা হেভি চেইন থাকে, এখানে একটা লাইট চেইন থাকে, ডাইসালফাইড বন্ড থাকে এবং প্যারাটপ থাকে। এটা লক এন্ড কি সিস্টেমে কাজ করে, বাট এটার উপর আমি একটা আলাদা ভিডিও দেব। পাস্ট ইনফেকশন কি হলো? চিকেন পক্সের নাম শুনেছো, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এই ভাইরাস দিয়ে বডি আক্রান্ত হওয়ার পরে, এবার বডি একবার আক্রান্ত হয়েছে, মানে হিউম্যান বডিতে একবার এটা ইনফেকশন হয়েছে, ইনফেকশন হওয়ার পরে এইবার বডি একটা প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করেছে, অর্থাৎ এই অ্যান্টিবডিটা বডি তৈরি করলো, কিন্তু কখন? আক্রান্ত হওয়ার পরে। তো চিকেন পক্স হচ্ছে এমন একটা মানে উদাহরণ, যেটা তোমরা সবাই জানো হয়তো। চিকেন পক্সের ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দিয়ে হয়, এবং এই চিকেন পক্সের কারণে বডি অনেক দিন রোগ ভোগের পরে এরপর সুস্থ হয়। তো সুস্থ হওয়ার পরে কি হলো? ওই অ্যান্টিবডিটা এবার
চিনে রাখে ওই ভ্যারিসেলা জোস্টার ভাইরাসকে এবং সারা জীবনে আর হতে দেয় না, দ্যাট ইজ ওয়াই ইটস লং লাস্টিং। তার মানে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে যেটা আমার বডি সেল তৈরি করছে, আমার অ্যান্টিবডি, এবং প্রিভিয়াস কোনো ইনফেকশন থেকে শিক্ষা নিয়ে এইবার বডি ওই রোগ প্রতিরোধ করার জন্য রেডি। এই কারণে এটাকে বলা হয় স্পেসিফিক ইমিউনিটি, নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট অ্যাক্টিভিটি। দ্যাট ইজ ওয়াই দিস ইজ স্পেসিফিক। So that antibody will be produced in their own human cells. So past infection, long lasting, memory, মনে রাখে, আর হতে দেয় না। এবার প্যাসিভটা কি? প্যাসিভটা হচ্ছে মজার। তোমরা নিঃসন্দেহে জানো যে টিউবারকুলোসিস বা যক্ষা বা ডিপথেরিয়া বা হুপিং কাশি বা পোলিও, এই যে ডিজিজগুলোর নাম শুনেছ, বাচ্চা জন্মের পরে কোনো মা কি অপেক্ষা করে যে তার সন্তান রোগ সৃষ্টি হলে তারপর টিকা দিবে, নাকি বাচ্চা হওয়ার পরে তোমরা জানো যে সবাইকে বাধ্যতামূলক টিকা দিতে হয় বা ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে আনতে হয়? এটাকে ইপিআই প্রোগ্রাম বলে। ইপিআই মানে হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। এটা আমাদের দেশের একটা প্রোগ্রাম যে বাচ্চাদেরকে বাধ্যতামূলক টিকা দিতে হয়। তো কি কি টিকা দিতে হয়? জন্মের পরে কি টিকা দিতে হয়? তোমরা নিঃসন্দেহে এই নামগুলো শুনেছ। এই যে বিসিজি টিকা, ব্যাসিলাস কালমেটিগুরেন, এমএমআর, মিজেলস, মাম্পস, রুবেলা, তারপর ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। তোমরা নিঃসন্দেহে এটা নাম শুনেছ, পার্টুসিস, টিটেনাস। এগুলা মানে এই যে হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, এই ডিজিজগুলোর রোগগুলোর নাম যদি না শুনে থাকো তাহলে একটু পড়ে নিতে হবে। ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। তো এই যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, এই ভ্যাকসিনগুলো কি অ্যাকচুয়ালি? এটা একটু সহজে তোমাদেরকে বলি। আর্মিতে যখন ট্রেনিং হয় বা পুলিশের যখন ট্রেনিং হয়, ধরো এমন এক জায়গায় ট্রেনিং হয় তাদেরকে শ্যুট করতে দেওয়া হয়। তো যারা অ্যাকচুয়ালি শ্যুট করে একদম নিশানা ঠিক করবে তাদেরকে কিভাবে ট্রেন করা হয়? একটা মানুষের আকৃতির মতন কোনো একটা কিছুকে ধরো 100 মিটার দূরে বা 200 মিটার দূরে অথবা 400 মিটার দূরে রাখা হয়। এরপরে মানুষের ডামির মতন সাইন করা হয় যে এখান থেকে 400 মিটার দূরে গুলি করে লাগাতে হবে। তো অ্যাকচুয়ালি ওই যে মানুষের আকৃতির মতো একটা কোনো কিছুকে যে গুলি করছে, তারা কি ট্রাই করছে যে অ্যাকচুয়ালি যদি কোনো ধরনের ওয়ার হয় তখন তারা যাতে গুলিটা করতে পারে এবং যাতে চিহ্নিত করতে পারে। সো এটার ওই যে এখন যে প্র্যাকটিস করছে, এখন কি কেউ মারা যাচ্ছে? কেউ হার্ম হচ্ছে না, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া কেউ হার্ম হয় না। সো কোনো হার্মফুল অ্যাক্টিভিটি না, ইট জাস্ট লাইক এ ডামি প্র্যাকটিস। তো এগুলো হচ্ছে এক ধরনের ডামি প্র্যাকটিস। এই ভ্যাকসিনগুলো হচ্ছে এরকম যে যেই জীবাণুর বিরুদ্ধে আমার বডিতে একটা ইমিউন সিস্টেম ডেভেলপ করার চেষ্টা হচ্ছে, ওই ভ্যাকসিনটা ওই জীবাণু থেকেই নেওয়া। কিন্তু ওই জীবাণু থেকে নেওয়ার পরে তোমরা যদি একটু ভ্যাকসিনেশন সম্পর্কে জানো, ওই জীবাণুর এমন কিছু অংশ শরীরে ছেড়ে দেওয়া হয়, জীবাণু কিন্তু ছড়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটা খুব হার্মফুল না। তখন বডি মানে বুঝে যায় যে এই জীবাণুর বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। ওরাল পোলিও ভ্যাকসিন যখন দেওয়া হয় তখন বডির সেলগুলো বুঝে যায় যে পোলিও ভাইরাসের এগেইনস্টে কিভাবে যুদ্ধ করতে হবে, ডিপথেরিয়ার বিরুদ্ধে, পার্টুসিসের বিরুদ্ধে বা টিটেনাসের এগেইনস্টে কিভাবে যুদ্ধ করতে হবে। তখন বডি ইমিউন থাকে, বুঝে যায়। আমাদের বডিতে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, তোমরা নিঃসন্দেহে জানো, বি সেল থেকে প্লাজমা সেল, এবং এই যে প্লাজমা সেলের পরে যে ইমিউনোগ্লোবিউলিনগুলো তৈরি হয়, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি, এই যে ইমিউনোগ্লোবিউলিন, দিজ আর অল অ্যান্টিবডিজ। সো দে আর আওয়ার সোলজার্স, দে চেঞ্জেস। এই যে এখানে এই যে পরিবর্তনশীল অঞ্চলটা আছে না, এটা এত পরিবর্তিত হয় যে মারাত্মকভাবে ওর চেঞ্জ হতে থাকে। সো দ্যাট এই যে এত বিচিত্র ধরনের জীবাণুর বিরুদ্ধে, এগুলো সব কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া। তো এই যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো এক একটা এক এক ধরনের, তো ওদের বিরুদ্ধে ইমিউন হওয়ার জন্য বা সক্রিয় হওয়ার জন্য ওরা চেঞ্জ করতে থাকে ওদের পরিবর্তনশীল অঞ্চলটা। সো দিজ আর সাম থিংস দ্যাট we don't wait for the disease, we push the vaccine before the disease. So oral polio vaccine কি কোনো বাচ্চাকে পোলিও আক্রান্ত হওয়ার পরে দিবে? না,
আগে দিবে। কেন? ওই ভ্যাকসিন দেওয়ার পরে বডি ওই পোলিও ভাইরাসের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে। তখন অ্যাকচুয়ালি জীবনে আর এটা পোলিও ভ্যাকসিনটা বা পোলিও হবে না, ডিপথেরিয়া, পারটোসিস, টিটেনাস হবে না, টিউবারকিউলোসিস হবে না, মিজলস, মাম্পস, রুবেলা হবে না। তো এই ভ্যাকসিনগুলো দিয়ে একটা বডিকে বাইরে থেকে ইমিউন করা হচ্ছে। এবার অক্রিয় কোনটা, প্যাসিভ কোনটা? প্যাসিভ হচ্ছে কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি জীবাণু না, এটা জীবাণুর কিছু অংশ। তো প্যাসিভের মধ্যে আবার মানে ন্যাচারাল আছে। ন্যাচারাল কেমন? যেমন মায়ের দেহে যখন বেবিটা ডেভেলপ করতে থাকে, মানে ফিটাসটা ডেভেলপ হতে থাকে, তোমরা জানো যে মায়ের বডির সাথে ফিটাসের একটা প্লাসেন্টাল কানেকশন থাকে, এটাকে ট্রান্সপ্লাসেন্টাল রুট বলা হয়। শব্দটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল রুট। এই ট্রান্সপ্লাসেন্টাল রুট হচ্ছে যে এটা যদি বেবি হয় তো বেবির সাথে মায়ের একটা কানেকশন থাকে। এই কানেকশনটা বাচ্চা যখন অমরার মধ্যে থাকে বা প্লাসেন্টার ভিতরে থাকে, তো এটার আম্বিলিক্যাল কর্ড দিয়ে ও বাচ্চার সাথে মায়ের একটা কানেকশন হয়। এই যে কানেকশন, এই প্লাসেন্টা দিয়ে বা অমরা দিয়ে মায়ের বডি থেকে বাচ্চার দেহে একমাত্র যেই অ্যান্টিবডিটা আসে বা ইমিউনোগ্লোবিউলিনটা আসে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। দিস ইজ দ্য অনলি ওয়ান immunoglobulin that comes through the placenta, through that transplacental route from the mother to the baby. So this is again one type of natural, but this is passive. আবার বাচ্চা হয়ে যাওয়ার পরে যখন তোমরা নিঃসন্দেহে জানো যে বাচ্চা হওয়ার পরে একটা শাল দুধ তৈরি হয়, মানে বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে বলা হয়। সো এটা একদম ম্যান্ডেটরি। তোমরা টিভিতে খুললে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো দেখবা যে বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর জন্য এনকারেজ করা হয়, মা যাতে অবশ্যই বাচ্চাকে এটা খাওয়ায়। কেন? কারণ ওই মিল্কের মধ্যে এই অ্যান্টিবডিটা আছে, ইমিউনোগ্লোবিউলিন এ, যা বাচ্চাকে ইমিউন করবে, রোগ প্রতিরোধ ক্ষম করবে, বাচ্চাকে রোগের বিরুদ্ধে একটা সক্ষমতা তৈরিতে সহায়তা করবে। অ্যান্ড দিস ইজ ইমিউনোগ্লোবিউলিন এ that comes to the baby through the breastfeeding. So এই যে breastfeed করতে বলা হয়, that is why the kids got immunoglobulin A, and simply from the mother to the baby through the transplacental route immunoglobulin G will come. So these another type of passive but natural. Okay, then what is artificial? এবার কোনো ব্যক্তির বডিতে কখনো একটা জীবাণু আক্রমণ করেছে এবং সেই জীবাণুর বিরুদ্ধে ওই ব্যক্তি জয়লাভ করেছে। তো এখন ওই ব্যক্তির বডিতে কিন্তু ওই অ্যান্টিবডিটা থাকবে। সেই অ্যান্টিবডি ওই ব্যক্তির বডি থেকে যদি আরেকটা বডিতে দেওয়া হয়, দ্যাট ইজ আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, টিটেনাস বা টিটেনাস টক্সয়েড। এবং এর সাথে আরেকটা জিনিস থাকবে, এটা হচ্ছে হতে পারে অ্যান্টিভেনম। এটা হচ্ছে যে সাপের বিষ যদি কাউকে আক্রান্ত করে তখন এক ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এগুলো ইনজেকশনের মাধ্যমে করা হয়। এই যে ভ্যাকসিনেশন, এটাও কিন্তু ইনজেকশনের মাধ্যমে করা হবে। এটাও কিন্তু ইনজেকশনের মাধ্যমে করা হবে। সো এইখানে কিন্তু একদম ডিরেক্ট অ্যান্টিবডি দেওয়া হয়। অ্যান্টিবডি এখানে হচ্ছে জীবাণু দেওয়া হয়, জীবাণু ভ্যারিয়েশন আছে, কিন্তু এখানে জীবাণু দেওয়া হয় সো দ্যাট বডি বুঝে যায় যে কি ধরনের অ্যান্টিবডি তৈরি করতে হবে। কিন্তু এইখানে এই কৃত্রিম মানে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটিতে ডাইরেক্ট অ্যান্টিবডি দেওয়া হয় সো দ্যাট বডি উইল গেট অ্যান্টিবডি দ্যাট ইজ প্রডিউসড ফ্রম দ্য আদার পার্ট অফ দ্য বডি, অন্য আরেকজনের বডি থেকে নিয়ে আসছে। সো এই কারণে এই কৃত্রিম বা প্যাসিভ ইমিউনিটিটা হচ্ছে, এটাও ভ্যাকসিনেশন মানে থ্রু ইনজেকশনস, দিস ইজ অলসো থ্রু ইনজেকশনস ইভেন ওরাল, বাট these are some parts of the antigens so that body will get the immune. So সহজ ভাষায় আমি জাস্ট একটু বললাম, একদমই প্রাথমিকভাবে। কেন বলছি? কারণ এটার পরে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষার ধাপগুলো কি কি বা স্টেপসগুলো কি কি। এই স্টেপস বুঝতে গেলে, এই অর্জিত প্রতিরক্ষা কিভাবে কাজ করে, এটার স্টেপস বুঝতে গেলে পুরা ইমিউনিটি বুঝতে হবে।
এই কারণে আমি ইমিউনিটির ভিডিওগুলোকে একটু ভাগ ভাগ করে দিচ্ছি। আমি জানি তোমাদের দেখতে অনেক সময় লাগছে, বাট একটু ভাবো যে কিভাবে হচ্ছে। বাট এটা কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি যখন মেডিকেল কলেজে ভর্তি হবা বা মেডিকেল কলেজে পড়বা, যাদের স্বপ্ন ডক্টর হওয়ার, তুমি ভাবো তুমি যখন সেখানে ইমিউনোলজি পড়বা, এটা বিশাল সমুদ্রের মতন একটা চ্যাপ্টার। ইমিউনোগ্লোবিউলিন নিয়ে পড়তে হবে, অ্যান্টিবডি কিভাবে কাজ করে, সেলসগুলা কি কি। এখানে তো সেলের অভাব নাই, মানে লিম্ফোসাইট থেকে শুরু করে মনোসাইট, ব্যাসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, প্লাজমা সেল, টি সেল। টি সেলের টাইপস আছে, সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল, ইভেন বি সেলের পরে প্লাজমা সেল, ডেনড্রাইটিক সেল, মাস্ট সেল। কি সেলগুলো আছে, এই সেলগুলোর কিভাবে কাজ করে, তখন আরেকটু বিস্তারিত হবে। তোমরা এই সময়টাতে একটু জেনে যাবা। আমি আরও একটা ভিডিও আপলোড করবো যেখানে এক একটা সেল কি কি কাজ করে সেটা মনে রাখার জন্য, এটা তোমাদের বইয়ের প্রথমেই দেওয়া আছে। সো এই ভিডিওটা আমার টার্গেট ছিল যে আমি তোমাদেরকে একটু ইনেট আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা বলবো। ইনেট ইমিউনিটি হচ্ছে এই অংশটুকু মনে রাখতে হবে। অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভের মধ্যে কি অ্যান্টিবডি কে তৈরি করবে? বডি, নিজের বডি। আর প্যাসিভের মধ্যে কি হবে? অ্যান্টিবডি বাইরে থেকে আনতে হবে। তো সে যে বাইরে থেকে আনা সেটা আবার কয় ধরনের? দুই ধরনের, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। ন্যাচারালের ক্ষেত্রে মনে করতে হবে একমাত্র ইমিউনোগ্লোবিউলিন জি মায়ের বডি থেকে বাচ্চার দেহে আসে কিভাবে? প্লাসেন্টা দিয়ে। আর ইমিউনোগ্লোবিউলিন এ কিভাবে যায়? বুকের দুধ দিয়ে। সেটা কি? সেটা হচ্ছে শাল দুধ বা কোলোস্ট্রাম। আর এদিকে ন্যাচারালটা কি? ন্যাচারাল হচ্ছে পাস্ট ইনফেকশন, বডি যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে যায় তখন সে অ্যান্টিবডি তৈরি করে। ক্লিয়ার? সো খুব সহজে বলার চেষ্টা করলাম। যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় একটু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এর পরের যে ভিডিওটা সেটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষার ধাপ। কতগুলো ধাপ আছে, মেমোরি, ইম্পর্টেন্ট জিনিস মনে রাখেও কিভাবে যে এটাকে মারতে হবে। সো আই এম কামিং আপ উইথ দ্য নেক্সট steps of accurate immunity. So stay tuned with me. Take care. Allah Hafiz.